হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের লার্নিং পার্টনার শুভঙ্কর, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার পেজে। আজকে আমরা ক্লাস 10-এর দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে, যেটা আমরা সবাই জানি নয়নতারা সাইগলের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেটা পড়ব। তো তোমরা সবাই ভালো করে দেখো যে আমরা কিভাবে এই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিভাবে তোমাদের পড়াচ্ছি, তোমরা এদিকে কনসেন্ট্রেট করো। আচ্ছা, প্রথমত বলতে চাই যে নয়নতারা সাইগলের লেখা পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে লেখা একটা অসামান্য লেখা। আমরা জানি আমাদের জাতির জনক কে, মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর মৃত্যুর পর সমগ্র ভারতবাসী কিভাবে দিশেহারা হয়ে পড়েছিল, কেন গান্ধীর মৃত্যু মানুষকে এতটা বেশি ভিতর থেকে ভেঙে দিয়েছিল, সেটা আমরা এই পাঠ্যটা পড়লে বুঝতে পারবো। তা তোমরা সবাই দেখো। আচ্ছা, গেল ক্লাসে তোমরা দেখেছিলে যে ইউনিট 1 যেখানে আমরা পড়েছিলাম যে হঠাৎ করে গান্ধী তার প্রার্থনা সভায় যোগ দিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন, এবং সেই খবর আমাদের যে ন্যারেটর আছে অর্থাৎ নয়নতারা সাইগল, তিনি বাই ফোন শুনতে পারেন এবং অত্যন্তভাবে তিনি বিতস্তত হয়ে পড়েন, ভারাক্রান্ত হয়ে পড়েন, এবং তিনি চেপে পড়লেন তার গাড়িতে এবং সোজা চলে যান বিড়লা হাউসে। তার পরবর্তী সময়টা কি হলো সেটা আমরা ইউনিট 2-তে দেখব। বলা হচ্ছে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীর মৃত্যুর একদিন বাদে তার অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। কদিন বাদে সম্পন্ন হয়েছিল? একদিন বাদে, তাই তো? গান্ধী যখন মারা গেলেন ঠিক তার একদিন পরে তার শেষকৃত্য বা শ্মশান কাজ যাকে আমরা বলি সেটা সম্পন্ন হলো। Hours in advance, people lined the route with the funeral procession was to follow. Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে পথ দিয়ে গান্ধীর সেই মৃতদেহকে নিয়ে যাওয়া হবে, সেই পথে অনেকক্ষণ আগে থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাতে লাগলো, কারণ তারা সবাই শোকস্তব্ধ। তারা কেউ মানতেই পারছিল না যে তাদের প্রিয় নেতা, তাদের পথপ্রদর্শক আর নেই। তাই তারা তাকে দেখার জন্য সেই পথে ভিড় জমালো। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Babu." পদ্মশ্রী মিসেস নাইডুর ডটার, তিনি সকলের উদ্দেশ্যে বললেন যে এটা হলো আমাদের শেষবারের মতো আমরা বাপুর সাথে হাঁটব। অর্থাৎ এই কথার মধ্যে ওনার মনের ভেতরে যে তীব্র যন্ত্রণা, যে বেদনা, সেটা প্রকাশ পেয়েছে। আমরা সেই ওয়ার্ডগুলো পড়লে পরে বুঝতে পারি। বলেছে যে পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, অর্থাৎ মিসেস নাইডুর কন্যা, স্পোক ফর আস, আমাদের জন্য বললেন, আমাদের হয়ে বললেন। অল হোয়েন শি সেইড সিম্পলি, যখন তিনি বললেন খুব সহজ সরলভাবে বললেন, কারণ তার বাক্য শেষ হয়ে আসছিল। তিনি বুঝতেই পারছিলেন না যে কি বলবেন আর কি না বলবেন। তাই তিনি বললেন, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা শেষবারের মতো। তার মানে আমাদের মাঝে বাপু আর নেই, আমাদের মাঝে বাপু আর নেই, এটাই শেষবার যে আমরা তার সাথে হাঁটতে চলেছি। আচ্ছা, তারপর কি বলা হয়েছে? ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এই হাঁটাটাকে তিনি বিশেষিত করেছেন, এই হাঁটাটাকে তিনি কি করেছেন? বিশেষিত করেছেন। একটা অ্যাডজেক্টিভ দিয়ে তিনি এটাকে বিশেষিত করেছেন। অ্যাডজেক্টিভটি হলো অ্যাগোনাইজিং, অর্থাৎ ব্যথাতুর। ব্যথাতুর বা অসম্ভব যন্ত্রণা নিয়ে তিনি এই হাঁটাটাকে একটা নাম দিলেন যে এটা একটা ব্যথাতুর হাঁটা। মানে তার মনে এতটাই ব্যথা লেগেছে, এতটাই যন্ত্রণা লেগেছে যে তিনি সেটা এই হাঁটাটার মধ্যে দিয়ে প্রকাশ করলেন যে এই হাঁটাটা সত্যি একটা অ্যাগোনাইজিং ওয়াক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক
covered with flowers. হাজারেরও বেশি মানুষ নিস্তব্ধে এই পদযাত্রা দেখলো। হাজারেরও বেশি মানুষ নিস্তব্ধে এই পদযাত্রা দেখলো। কারণ আমরা ইউনিট 1-এ পড়েছিলাম যে গান্ধীর মৃত্যুর পর যে খবর গোটা দিল্লিতে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, তাই তো? এবং তখন মানুষ আর কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সেখানে বলা হয়েছিল সময় যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে, তাই না? তাহলে সেই যে ছায়াটা, সেই যে ভাবনাটা, সেটা এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজারেরও বেশি মানুষ নিস্তব্ধে এই মিছিলটা দেখলো, কেউ কথা বলতে পারছে না। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুর সেই নিথর মরা দেহটা, মৃতদেহটাকে রাখা হয়েছে একটা খোলা ট্রাকের ওপর এবং তাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। বুঝতে পারলো তো? সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। Thousands of people wept trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. হাজারেরও বেশি মানুষ ফুপিয়ে কাঁদলো। কেমন করে কাঁদছে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অঝরে চোখ দিয়ে জল পড়ছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা চেষ্টা করছে যে তাদের প্রিয় নেতা, তাদের পথপ্রদর্শক, সেই মানুষটার একবার সেই পা দুটো স্পর্শ করে প্রণাম করার। হ্যাঁ, যে একবার সে পা দুটোকে আমি ধরে প্রণাম করব। প্রত্যেকটা তার ফলোয়ার্স, প্রত্যেকটা অনুগামীর একটাই লক্ষ্য যে বাপুর পাটা ধরে তাকে প্রণাম করব। It was impossible to move in the thick crowd, but there was a big crowd. সেখানে অনেক লোকের ভিড়, সেই শত শত হাজার হাজার মানুষের ভিড় ঠেলে প্রণাম করাটা বড়ই কঠিন। কারণ সেখানে তো প্রণাম করবে সেমন লোকের সংখ্যা একটা দুটো নেই, তাই না? হাজারো হাজারো মানুষ কি করবে, কে কিভাবে করবে? ঠেলাঠেলি চলছে। পরের অংশে বলা হয়েছে, as I moved forward slowly I understood I was not merely in the midst of grieving people. বলা হয়েছে যে as I moved forward, যখন আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, যখন আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, I understood, আমি বুঝতে পারলাম। আমার মধ্যে একটা কি জাগলো? একটা উপলব্ধি জাগলো। I understood, কি বুঝলাম? I was not merely in the midst of grieving people. আমি শুধু দুঃখী মানুষের ভিড়ে নই, আমি শুধু দুঃখী মানুষের ভিড়ে নই, অর্থাৎ যে ভিড়ের মধ্যে আমি হেঁটে চলেছি, যাদের সাথে পা মিলিয়ে পাশে পাশে থেকে আমি হেঁটে চলেছি, তারা শুধু দুঃখী মানুষ নয়, এটা দুঃখী মানুষের সাধারণ ভিড় নয়। This was even more than the funeral procession of India's beloved leader. This was even more than the funeral procession of India's beloved leader. ভারতের সেই মহান নেতার মৃত্যু পরবর্তীকালে যে পদযাত্রা, সেই পদযাত্রার থেকেও এটা অনেক কিছু বড়, তাই তো? কারণ ভারতবর্ষ গান্ধীরূপী একজন নেতাকে না, শুধু একটা স্বপ্নকে হারিয়েছে। আমরা জানি যে স্বাধীনতার ইতিহাস যারা আমরা পড়েছি, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট যারা পড়েছি, আমরা জানি যে গান্ধীজি সম্পূর্ণ অহিংসভাবে দেশমাতৃকাকে স্বাধীন করার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। প্রত্যেকটা সাধারণ মানুষকে এটা বুঝতে শিখিয়েছিলেন যে তোমার পাশে থাকা মানুষটা তোমার ভাই বা বোন, তাদের মধ্যে একতা তৈরি করা, একে অপরের কষ্টে পাশে গিয়ে দাঁড়ানো, এই সব কিছুই গান্ধী আমাদের শিখিয়েছিলেন। তাই এই মানুষটার হঠাৎ চলে যাওয়াটা এতটা বড় ক্ষয়, যে ক্ষয় ইতিহাস ব্যাখ্যা করেও শেষ হবে না। সে মানুষের হাঁটা চলা, তাদের চোখের জল, তাদের কথা না বলতে পাওয়া, প্রত্যেকটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে কত বড় তারা একটা মানুষকে হারিয়েছে, কত বড় একটা মানুষকে হারিয়েছে।
সরি, বলছে আচ্ছা, যেটা বলছিলাম যে we had walked with Bapu over the rough and smooth of India's recent history. এই কথার অর্থ হলো বাপুর সাথে আমরা হেঁটেছি ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া সকল রাজনৈতিক পরিবর্তন বা পালাবদল যেগুলো ঘটেছিল, উতার চড়াও যা যা ঘটেছে সব কিছুর সাথে সাক্ষী হয়ে আমরা হেঁটেছি। আমাদের যেমন সুদিন দেখতে হয়েছে তেমন আমরা দুর্দিনও দেখেছি। হ্যাঁ, বাপুকে দেখেছি আমরণ অনশনে বসতে, তাকে দেখেছি অনেক লাঠির ঘা সহ্য করতে, তার সাথে হেঁটে হেঁটে আমরা একটা স্বাধীন ভারতের স্বপ্নটা দেখেছি, সত্যি দেখেছি। We could not now accept the fact the man who had lead us over many difficult paths was never going to walk with us again. বলা হচ্ছে তাই এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে মানুষটা আমাদেরকে আমাদের কষ্টের দিনে দুঃখের দিনে আমাদের পথ দেখিয়েছে, আমাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, সেই মানুষটার সাথে আমরা আর হাঁটতে পারবো না। ভাবো কতটা প্যাথেটিক বিষয়টা। ঠিক আছে, একটা বিক্ষিপ্ত সমুদ্রে যেখানে উত্তাল ঢেউ, সেই সমুদ্রের মাঝে থাকা একটা জাহাজ যদি তার নাবিককে হারিয়ে ফেলে, দিকহীন নির্দেশনাবিহীন এই যে জাহাজটা, সে কি তার গন্তব্যে পৌঁছবে? কোনোদিনও পৌঁছবে না। সেটাই হয়েছিল গান্ধীর আদর্শে, গান্ধীকে অনুসরণ করে যে পথ চলা ভারত শুরু করেছিল, ভারতের আপামর জনগণ শুরু করেছিল, সে পথ চলা থমকে দাঁড়িয়েছিল। তারা বুঝতেই পারছিল না যে এখন তাদের কি হবে, কি করবে তারা, কোনো মতেই তারা বুঝতে পারছিল না। Bapu's slight figure and had walked staff in hand over a large part of India. বাপুর সেই ছিমছিমে রুগ্ন চেহারা, ফ্রেল, একদম রুগ্ন, সেই রুগ্ন চেহারা নিয়ে সঙ্গে তার অনুগামীদের নিয়ে ভারতের একটা বৃহৎ অংশ তিনি হেঁটে বেরিয়েছেন। তোমরা ইতিহাস পড়লে জানতে পারবে শুধু ভারতবর্ষ নয়, আফ্রিকাতেও মহাত্মা গান্ধীকে যথেষ্ট সম্মান দেওয়া হয় এবং পূজা করা হয়, কারণ সেখানকার নিগ্রো কালো মানুষদের জন্য তিনি অনেক লড়াই করেছেন। তাই তেমন করেই বলেছে যে মুষ্টিমেয় মানুষ ছিল তার কাছে প্রথমে, যারা তার কথায় তার স্বপ্নে বিশ্বাস করেছিল, যারা বুঝতে পেরেছিল যে না আমরা স্বাধীন হব, তাই তাদেরকে নিয়ে গুটি গুটি পায়ে তিনি ভারতের দূর থেকে দূরান্ত অঞ্চল হেঁটে বেড়ালেন। কারণটা তোমরা জেনে রাখো, কারণটা হলো তৎকালীন সময় ব্রিটিশ সরকার এতটাই রূঢ় হয়ে উঠেছিল, এতটা রুক্ষ হয়ে উঠেছিল যে সকল প্রকার কমিউনিকেশন মানে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন করে দিয়েছিল। কারণ মানুষের মধ্যে একতা তৈরি করার ক্ষেত্রে কমিউনিকেশনটা একটা বড় জায়গা রাখে, যোগাযোগ। তার জন্যই সমস্ত রকম কমিউনিকেশনগুলোকে কেটে দেওয়া হয়েছিল ব্রিটিশ রাজশক্তির দ্বারা। কিন্তু পায়ে হেঁটে চলাকে তো বন্ধ করা যাবে না, তাই গান্ধী দেখলেন যে না, মানুষের কাছে আমাকে পৌঁছতে হবে, ডোর টু ডোর ভিজিট করতে হবে, তার জন্য আমাকে পায়ে হেঁটেই চলতে হবে। তাই তিনি মুষ্টিমেয় তার অনুগামীদের নিয়ে সমস্ত ভারত হেঁটে বেরোলেন এবং সেটা ক্রমে ক্রমে বৃহৎ হয়ে দাঁড়ালো। তাই তো, বৃহৎ হয়ে দাঁড়ালো। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। গান্ধী বিশ্বাস করতেন ধীরে হাঁটো, ধীরে হাঁটো কিন্তু হেঁটে যাও, অর্থাৎ কাজ ধীরে করো, তাহলে তার শেষটা বড় ভালো হয়। শেষটা বড় কি হয়? ভালো হয়। এখানেও গান্ধী সেটাই বলেছেন যে হাঁটাটা হলো একটা ধীর অগ্রগতির নাম, যে অগ্রগতিটা ক্রমে 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 সময়ের সাথে সাথে বেড়ে উঠবে। তাই তিনি যখন ভারতের বুকে নেমে জনমানবে নিজেকে প্রকাশ করে তুললেন, নিজেকে তুলে ধরলেন, তখন তার হাঁটাটা খুব ধীর ছিল।
তাই গান্ধী হেঁটে বেরিয়েছে বলে কি তার স্বপ্ন পূরণ হবে না? তা নয়, গান্ধী সেই আস্তে হাঁটাটাই একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। যে মানুষটা কিভাবে সামান্য একটা একটা বৃহৎ ইচ্ছা, একটা সামান্য শরীরে রক্তমাংসে করা শরীরের মধ্যে নিয়ে কি করে একটা আন্দোলন, কি করে একটা আলোড়ন তৈরি করেছে, এটা ব্রিটিশ সরকারকে ভীষণভাবে বাড়ি দিয়েছিল, ভীষণভাবে। It is to think with clarity and closely look at all that is around you. গান্ধী বলেছেন it is to think with clarity and closely, এটা গান্ধীর মতাদর্শ, কিন্তু যেটা আমাদের লেখিকা নয়নতারা সাইগাল বলেছেন। গান্ধী শিখিয়েছিল, গান্ধী প্রত্যেকটা মানুষকে শিখিয়েছিল যে যা কিছু দেখতে হবে আমাদেরকে নির্মলতা দিয়ে, স্বচ্ছতার সাথে দেখতে হবে। যেটাই তুমি দেখছো, যেটাই তোমার সামনে আসছে, তাকে যাচাই করো, তাকে বোঝো, তার গভীরে যাও। Look at all that is around you from small insects to the horizon in the distance. তোমার আশেপাশে যারা আছে, সে ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে দিগন্ত, যেটাই আছে না কেন, তাকে খুব ভালো করে দেখো। কারণ অবজারভেশন পাওয়ারটা একটা ছাত্রছাত্রীর জীবনে বা একটা সাকসেসফুল ম্যান অ্যান্ড ওমেনের জীবনে বড় ভূমিকা রাখে। তাই আমাদেরকে আমাদের যে দেখার যে ধরন, সেটা কিন্তু বৃদ্ধি ঘটাতে হবে। ছোট থেকে ছোট জিনিসকে নজর দিতে হবে, তাহলেই আমরা একদিন কি হতে পারবো? আদর্শ মানুষ হয়ে উঠতে পারবো। Moreover, to walk was often the only way open to the average Indian. বলেছে যে হাঁটাটা সেই সময় একটাই মাত্র পথ ছিল, যেটার দিয়ে বা যেটা ব্যবহার করে একাধিক ভারতীয়র সাথে বা একাধিক মানুষের সাথে যোগাযোগ রাখা যায়। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে হাঁটতে গেলে কিন্তু কোনো পয়সা লাগে না, শুধু দৈহিক বল আর মনে একটা অদম্য ইচ্ছা, তবেই তুমি হাঁটতে পারবে। এটা কিন্তু পরিশ্রমের একটা পরিপূরক বলতে পারো। তোমরা যারা ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, হ্যাঁ, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে প্রচেষ্টাটা ধীর হতে পারে, প্রচেষ্টাটা আস্তে আস্তে হতে পারে, কিন্তু সেই প্রচেষ্টার জন্য কিচ্ছু নয়, তোমার মানসিক বল আর দৈহিক যে শক্তি, সেটারই শুধু প্রয়োজন, আর কিচ্ছু নয়। কিন্তু বাকিটা তুমি নিজেই তৈরি করতে পারবে। গান্ধীর মতন একজন মানুষ যখন এইভাবে সমস্ত দেশ হেঁটে বেরিয়ে এত বড় আলোড়ন তৈরি করতে পারে, চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ব্রিটিশ শাসকের সামনে, দেখিয়ে দিতে পারে যে ভারত কি বা এখানকার মানুষের রক্তে কি বয়, তেমন করে আমরাও পারবো। আমরাও চেষ্টা করলে পারবো, যদি আমরা নিজেদেরকে মোটিভেট করতে পারি, নিজেদেরকে ফোকাসে রাখতে পারি, ডেফিনেটলি আমরাও একদিন সেই লক্ষ্যে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। It required no vehicle except his own body and cost him nothing but his energy. এই চলাচলের জন্য তার কিচ্ছুর প্রয়োজন হয়নি, না কোনো যানবাহন, না কোনো পয়সা, কিচ্ছুটি না, শুধুমাত্র দৈহিক বল আর মনের সেই অদম্য বাসনা, যেটা দিয়ে তিনি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছিলেন, স্বপ্নটা দেখাতে শুরু করেছিলেন। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. So কি বলা হয়েছে? গান্ধী কি করলেন? এই যে সাধারণভাবে বেঁচে থাকাটা, প্রয়োজনটুকু নিয়ে বেঁচে থাকাটা এবং লক্ষ্যটাকে স্থির করে তার জন্য বাঁচা, এই জিনিসগুলোকে তিনি অবলম্বন করে সাধারণের যে বিষয়গুলো, সেগুলোকে তিনি আনন্দজনক একটা বিষয় তৈরি করে দিলেন। মানে অন্যের খুশিতে খুশি হওয়া, কারুর দুঃখে সাহায্য করতে পেরে আনন্দিত হওয়া, তেমন করে সাধারণ সাধারণ বিষয়গুলোকে তিনি একটা শক্তিতে পরিণত করে তাকে আনন্দের বিষয়বস্তু করে তুললেন। এটা একটা বড় মানসিক ক্ষমতা, যে অল্পেতে সন্তুষ্ট থাকা এবং অন্যের জন্য ভাবনা করা। আমরা যারা অন্যের জন্য ভাবি বা ইতিহাস পড়ে, বই পড়ে জানতে পারি, যারা অন্যের জন্য ভেবেছেন তারা কিন্তু আজকে আমাদের আদর্শ।
সে নেতাজি হোক, স্বামী বিবেকানন্দ হোক, যিনি হন না কেন, তিনি কিন্তু আমাদের আদর্শ। কারণ এই মানুষগুলো নিজেদের স্বার্থ ত্যাগ করে, নিজেদের ভালো মন্দের কথা না ভেবে, শুধুমাত্র মানুষের কথা ভেবে তারা ঝাঁপিয়ে পড়েছে। তারা চাইলে পারত আরামের জীবনযাপন করতে, বিলাস ব্যসনের জীবনযাপন করতে, কিন্তু সেই কিছু না করে একটা সাধারণ ছাপোষা মানুষের মতন করে বেঁচে থেকে তারা বিশাল বিশাল কর্মকাণ্ড করে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আচ্ছা, তাহলে এই যে লেসনটা আমরা পড়লাম আজকে, ইউনিট 2টা পড়লাম, ইউনিট 2টা কিন্তু আমাদের একটা অসম্ভব শিক্ষা দিয়ে গেল। সেই শিক্ষাগুলোর মধ্যে যেটা আমরা শর্ট করে যদি বলি, বুলেট পয়েন্ট করে যদি বলি, তা প্রথমত হচ্ছে যেটা একটা মানুষ যিনি আদর্শ, তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, জীবনে অনেক শখ আহ্লাদকে জলাঞ্জলি দিতে হয়। আর যখন সেই আদর্শ দশের আদর্শ, মহৎ আদর্শ, তাহলে ত্যাগের পরিমাণটা কি সেটা আমরা বুঝতে পারলাম। নয়নতারা সাইকেলের প্রত্যেকটা লাইনে যে বেদনা, সেই বেদনা শুধু ওনার নয়, ওই বেদনা সমস্ত আপামর জনগণ ভারতবর্ষের। ঠিক আছে তো? তারা কি করে তাদের নেতাকে হারিয়ে দিকশূন্য হয়ে পড়েছিল, কতটা যন্ত্রণা তাদেরকে ভিতর থেকে ভেঙে চুরে রেখেছিল, সে সব কিছুই জানতে পারলাম। তো এবার আমরা এই পাঠ্যে অনুসৃত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখব, যে তোমরা দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারেস্টিং। বলছে যে এখানে আমাদের বলা হয়েছে যে টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো আছে, তোমাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আমি, টেক্সটের যে কোশ্চেনগুলো আছে এগুলো সব মডেল কোশ্চেন। এইভাবে আমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় সেট হবে। আমাদের কিন্তু খুব ভালো করে পাঠ্য বইটা পড়তে হবে। পাঠ্য বই আমরা খুব ভালো করে পড়বো, আদ্য পান্ত ভালো করে পড়বো, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে এবং আমরা কিন্তু ভালো ফল করতে পারবো। তো এবার তোমরা দেখে নাও, বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ to complete the following sentences. So আমাদেরকে নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন অনুসৃত কতগুলো পছন্দ দেওয়া হয়েছে, সেই পছন্দের মধ্যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একটি উত্তর সঠিক, কোনোগুলোর ক্ষেত্রে আবার কোনোটিই সঠিক নয়, তাই আমাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে একটা একটা করে প্রশ্নগুলো উত্তর বেছে নেব। Gandhiji's funeral was to take place. Gandhiji's funeral was to take place. গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। was to take place কথার অর্থ হচ্ছে সম্পূর্ণতা পাওয়া বা অনুষ্ঠিত হওয়া। কখন হয়েছিল সেটা? on the day of his death, তার মৃত্যুর দিনেই। 2 days after his death, তার মৃত্যুর দুদিন বাদে। অপশন সি বলা হচ্ছে 1 day after his death, তার মৃত্যুর একদিন বাদে। এন্ড ফাইনালি অপশন ডি, a week after his death, অর্থাৎ তার মৃত্যুর এক সপ্তাহ বাদে। তাহলে যারা আমরা পাঠ্য বইটা খুব ভালো করে পড়েছি, we already know it well, the answer will be 1 day after his death, অর্থাৎ তার মৃত্যুর একদিন বাদে। তো অপশন সি is the right answer. ওকে, আচ্ছা কি বলেছে দেখিনি। বলেছে পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুর নিজ। অপশন এ সি, অপশন বি সরি, অপশন বি সিস্টার, অপশন সি ফ্রেন্ড, অপশন ডি ডটার। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার। এটা আমাদের আনসারটা হলো অপশন ডি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার সিটা দেখছি কি আছে। While walking, Bapu used to carry in his hand a oblique an flag, umbrella, staff, cane, staff.
তাই তো? একখানা লাঠি হাতে নিয়ে তার মুষ্টিমেয় অনুগামীদেরকে নিয়ে তিনি ভারতের বিস্তীর্ণ অঞ্চল হেঁটে বেরিয়েছিলেন, তাই তো? তাহলে এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে কোনটা? স্টাফ। হলো? আচ্ছা, তারপরে যেটা দেওয়া হয়েছে এইটা তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে এই ধরনের কোয়েশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যারা পাঠ্য বই ভালো করে পড়বে বা পড়ে তাদের জন্য এগুলো খুব ইজি, একদম খুব ইজি। ইনফরমেশনটা পাঠ্য থেকে তুলে নিয়ে এখানে আমাদেরকে ইনপুট করতে হবে। কি বলা হয়েছে কোয়েশ্চেনটাকে পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইট মিনস দ্য ইনফরমেশন ইজ ইন ইয়োর টেক্সট। তথ্যটি কোথায় আছে? তোমাদের পাঠ্যের মধ্যেই আছে। তোমাদেরকে সেই তথ্যগুলো খুঁজে নিয়ে শূন্যস্থানে বসিয়ে বাক্যগুলোকে পরিপূর্ণতা দান করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজারেরও বেশি মানুষ কি করলো? ফুপিয়ে কাঁদলো। ট্রাইং, চেষ্টা করলো। কি করতে চেষ্টা করলো? কি চেষ্টা করতে? আচ্ছা, এবার আমরা পাঠ্যটাতে একটু ফিরে যাই, পাঠ্যটাতে ফিরে গিয়ে আমরা দেখব আগিয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে যে আমরা পড়বো সেখানে দেখব কি কোথায় আছে লাইনটা। এই যে থাউজেন্ডস থাউজেন্ডস অফ পিপল উইপড ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজারেরও বেশি মানুষ বাপুর পা দুটো স্পর্শ করার জন্য চেষ্টা করতে লাগলো। তাহলে এবার অ্যান্সারটা তাহলে কি হবে? ট্রাইং টু টাচ শুধু এতটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তরটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। থাউজেন্ডস অফ পিপল উইথ ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজারেরও বেশি মানুষ তারা কি করলো? ফুপিয়ে কাঁদলো, এগিয়ে গেল, চেষ্টা করলো বাপুর পা ধরে প্রণাম করার। তারপরে দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং। বলছে দ্য অথর ওয়াজ অ্যামং পিপল, লেখিকা যে সকল মানুষের ভিড়ে ছিলেন সেই সকল মানুষের ভিড়ে থেকে হাঁটাটা কি ছিল? একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। আমরা পড়েছিলাম একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আমরা আবার একটু পাঠ্যটাকে দেখে নিব। এই যে বলা হয়েছে যে among people for whom walking with Bapu had a special meaning, had a special meaning, একটা বিশেষ অর্থ রাখতো। আমরা জানি যে বাপুর সাথে হাঁটাটা একটা বিশেষ অর্থ রাখতো। অর্থটা হচ্ছে এটাই যে এই মানুষটা খুব সাধারণ মানুষ নয়, এই মানুষটা সাধারণ মানুষ নয়, তার পাশে হাঁটাটাও একটা বড় গৌরবের ব্যাপার, পুণ্যের ব্যাপার। তাহলে উত্তরটা হবে কি হবে? যে হ্যাড আ স্পেশাল মিনিং, had a special meaning. উত্তরটা কমপ্লিট করে দেওয়া হলো। দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ রাখছিল। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি কি আছে, সি নাম্বার, টু ওয়াক ইজ টু। এটা
খুব সোজা, আমাদের সকলেই জানা যে হাঁটাটা হলো কি একটা ধীর অগ্রগতির নাম বা অগ্রগতির পরিচয়। তাহলে এটা আমরা লিখব উত্তরটা হবে হচ্ছে টু ওয়াক ইজ টু মেক আ স্লো প্রোগ্রেস, অর্থাৎ হেঁটে যাওয়াটা একটা হলো ধীর অগ্রগতির কাজ বা ধীর অগ্রগতির উপায়, যেখানে আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে একটা বড় অগ্রগতিকে ডেকে নিয়ে আসতে পারি বা আহ্বান জানাতে পারি। তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সগুলো আমাদের শেষ হলো। এবার আমরা পরের অংশে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এই অংশগুলো যেগুলো আমরা পরীক্ষায় করে থাকি, কজ ইফেক্ট বা রিজন অ্যান্ড ওয়াই, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব কমপ্লিকেটেড, বিকজ if a student does not read a chapter very well, he or she may face lots of problem there. যদি কোনো ছাত্রছাত্রী এই বিষয়গুলি পাঠ্যটা মানে এই বিষয়গুলি করার জন্য পাঠ্যটাকে খুব ভালো করে না পড়ে, তবে কিন্তু তার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এগুলো একটু কমপ্লিকেটেড। যারা বুঝে পড়ে, যারা তোমরা বুঝে পড়বে বা বুঝে পড়ার চেষ্টা করবে, আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করবে, তাদের কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। তাই আমি বলছি তোমরা ক্লাসগুলো রেগুলার ফলো করো, আমাদের পাশে থাকো, আমাদেরকে মোটিভেট করো, এবং তোমাদের যে সাফল্য তোমরা অর্জন করতে চাও সেই সাফল্যের পথে তোমরা নিশ্চয়ই পৌঁছবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দেখো তা কি বলা হয়েছে, fill in the chart with information from the text. fill মানে পূর্ণ করো, in the chart অর্থাৎ এই যে চার্টটা আছে, এই যে চার্টটা আছে, এই যে ঘরগুলো বাক্সগুলো রয়েছে, তার একদিকে রয়েছে লেখা স্টেটমেন্ট, একদিকে লেখা আছে রিজন। স্টেটমেন্ট মানে মতামত বা বক্তব্য, রিজন মানে কারণ, আমরা সকলেই জানি। তো এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, অলরেডি গিভেন, দেয়ার আর 3 statements and at the same time there are 3 blank box. You have to fill up this blank box with the information from the text. পাঠ্যের থেকে তথ্য নিয়ে তোমায় এগুলোকে পূরণ করতে হবে। তো এবার প্রথম স্টেটমেন্টটা কি পড়ে নেই চট করে। It was impossible to move. It was impossible to move. এটা পড়া মাত্রই আমার মাথায় কিন্তু সেটা চলে আসতে হবে যে কখন কোন প্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছিল। আমরা জানি যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর থেকে নেওয়া হয়েছে, রিটেন বাই নয়নতারা সেহগাল। সো এখানে আমাদের ন্যারেটর অথর নয়নতারা সেহগাল বলেছিলেন ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা ছিল খুবই অসম্ভব আমাদের পক্ষে এগিয়ে যাওয়া। রিজন কি? রিজন হচ্ছে একটা বড় সংখ্যক ভিড় রাস্তায় জমাট বেঁধেছিল। তাই লিখবো অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, খুব সহজে লিখবো, একদম সিম্পল, একদম সিম্পল। রিজনটা হচ্ছে there was a huge crowd. There was a huge crowd on the road. There was a huge crowd on the road. There was a huge crowd on the road. পথের উপরে হাজার হাজার মানুষ জমা বেঁধেছিল। তোমরা জানো তো সবাই, হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, সেই জন্য কেউ এগোতেই পারছিল না, কেউ এগোতেই পারছিল না। তারপরে বলছে পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট they would walk with Gandhiji the funeral procession. Padmasri declared, Mrs. Naidu's daughter Padmasri declared, এটা ঘোষণা করলেন that they would walk, তারা এবার কি করবে, হাঁটবে with Gandhiji in the funeral procession। কারণ কি? তারা গান্ধীজির জন্য হাঁটবে। এই হাঁটাটাকে কেন তিনি এইভাবে বলেছেন যে তারা আমরা গান্ধীজির সাথে হাঁটবো?
কারণ আমরা পাঠ্য পড়ে জেনেছি এটাই শেষবারের হাঁটা, এটাই শেষবারের হাঁটা, বিকজ কারণ তাদের বাপু আর বেঁচে নেই। ঠিক আছে, রিজনটা কি লিখবো? রিজনটা লিখবো their beloved leader was no more. তিনি আর বেঁচে ছিলেন না। তাদের যে প্রিয়, তাদের যে শ্রদ্ধেয় যে নেতা, তিনি আর বেঁচে ছিলেন না। To walk was often the only way open to the average Indian. স্টেটমেন্ট নাম্বার সি, স্টেটমেন্ট সিটা যেটা বলা হয়েছে, to walk was the often the only way open to the average Indian. বলছে হাঁটাটা ভারতের আপামর সাধারণ কমনপ্লেস মানুষের কাছে একটা একমাত্র উপায় ছিল। কারণ কি, কি কারণ ছিল এটা? কারণটা কি ছিল? কারণটা আমরা জানি যে হাঁটতে গেলে কিন্তু কি লাগতো না, না কোনো যানবাহন, না কোনো পয়সা। ঠিক আছে, লাগে না। তাহলে এটা লিখবো যে রিজনটা হচ্ছে, আমরা একটু বানিয়ে লিখবো যে ইট ওয়াজ আ ওয়ে that had not needed any vehicle or cost. It was a way that had not needed any vehicle or cost. যেখানে বলছে যে এই হাঁটাটা যখন সে হাঁটবে, সে হাঁটাটা হাঁটার সময় তার কিন্তু কোনো প্রয়োজন নেই, সে অর্থেরই হোক বা তোমার গাড়ি ঘোড়ারই হোক, কোনো কিছুরই পড়ে, শুধু একটা মানসিক বল দিয়ে একটা জোর দিয়ে হয়ে যাবে। তার উত্তরটা তোমরা লিখে নাও। আচ্ছা, একটা কাজ করতে পারো, তোমাদের বলছি, তোমরা এখানে ইট ওয়াজ অ্যান অনলি ওয়ে করে দিতে পারো, অ্যান অনলি ওয়ে করে দিতে পারো। হ্যাঁ, ইট ওয়াজ অ্যান অনলি ওয়ে দ্যাট হ্যাড নট নিডেড এনি ভেহিকল অর কস্ট। এইভাবে লিখে দিই। তাহলে যেটা বললাম, তোমরা ক্লাসটা দেখলে, গোটা ক্লাসটা দেখলে, ইউনিট 2 পড়ানো হলো এবং ইউনিট 2 পড়ানোর পর তার প্রশ্ন উত্তরগুলো করানো হলো। তো এবার যেটা বলতে যাচ্ছি যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আমরা তোমাদের স্যাটিসফাই করতে পারছি কি না সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। মনে রাখবে একটা শুদ্ধ প্রচেষ্টা নিয়ে আমরা এখানে এসেছি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব বলে, তোমাদের ইন্সপায়ার্ড করব বলে, তোমরা আমাদের ইন্সপিরেশন, এবং তোমাদের যখন রেজাল্ট ভালো হবে, তোমরা ভালো করবে, অবশ্যই সেটা আমাদের কাছে আনন্দের হবে। তাই আমাদের দেখতে থাকো, আমাদের চ্যানেলটা দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এইভাবেই আমাদের পাশে থেকো।